নমস্কার বন্ধুরা, এই সিনেমার শুরুতে টেসা আব্রাহাম নামক একটি মেয়েকে দেখানো হয় যে সিএমসি হসপিটালে নার্সের কাজ করে। টেসা ভীষণ পরিশ্রমী একটা মেয়ে। টেসার স্বপ্ন সে কানাডায় গিয়ে সে তার ক্যারিয়ার তৈরি করবে। সেই জন্য দেখা যায় সে একদিন পাসপোর্ট অফিসে আসে তার পাসপোর্ট তৈরি করার জন্য। আর এখানে পাসপোর্ট অফিসে সিরিল নামক একটি লোকের সঙ্গে তার পরিচয় হয়। সিরিল টেসাকে বলে, তোমার সারনেমে কিছু সমস্যা আছে, তাই পাসপোর্ট হতে কিছুটা সময় লাগবে। টেসা যখন পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল তখন দরজার মুখে তার সঙ্গে একজনের ধাক্কা লাগে, আর ধাক্কাতে ওই লোকটির নাক ফেটে যায়। একজন দায়িত্ববতী নার্স হিসেবে টেসা ওই লোকটির নাকে ব্যান্ডেজ বেঁধে দেয়। আর ওই লোকটির নাম ছিল হেগড়ে, যে ছিল সিরিলের বস। অন্যদিকে টেসার একটি বান্ধবী ন্যান্সিকে দেখানো হয় যে তার বাবার বয়সী একটি লোকের সঙ্গে প্রেম করত আর সেই বাজার করে বাড়ি ফিরছিল। ন্যান্সির ওই বয়স্ক বয়ফ্রেন্ডটির নাম ছিল ডিকে। ন্যান্সি টেসাকে তার পাসপোর্টের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন টেসা বলে যে তার সারনেমের সমস্যার কারণে পাসপোর্ট হতে সময় লাগবে। তখন ন্যান্সি বলে, তুমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলো, খুব তাড়াতাড়ি তোমার পাসপোর্ট করে দেবে। হাসপাতালে টেসা রবি নামক একটি পেশেন্টকে দেখভাল করত। রবি ছিল বেশ এন্টারটেনার, সে সবাইকে এন্টারটেন করত। অন্যদিকে ন্যান্সিকে দেখা যায় সে তার বয়ফ্রেন্ডের পার্স থেকে 3000 টাকা চুরি করে একটি রেস্টুরেন্টে আসে আর তার বান্ধবীদের সঙ্গে এনজয় করে। এই সময় সেখানে সিরিল পৌঁছে যায়। সিরিল টেসাকে বলে যে তোমার পাসপোর্ট হয়ে যাবে, তুমি টেনশন করো না। এরপর টেসা তার পেশেন্ট রবির সঙ্গে দেখা করে বেরিয়ে আসে। রাস্তায় ডিকে তাকে বলে যে চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। তখন টেসা বলে, নো থ্যাঙ্কস, আমি একাই পৌঁছে যাবো। পরদিন যখন টেসা সিরিলের পাসপোর্ট অফিসে আসে, সিরিল বলে, কংগ্রাচুলেশন, তোমার পাসপোর্ট হয়ে গেছে, তুমি এবার কানাডা যেতে পারো। আর এটা শুনে টেসা ভীষণ খুশি হয়। সে সিরিলকে বলে যে আমি আমার পক্ষ থেকে একটা পার্টি দেব। পরের দৃশ্যে দেখা যায় টেসা এবং সিরিল একটা হোটেলে আসে। তারা দুজনে ভীষণ ড্রিঙ্ক করে খুব এনজয় করে। পার্টি শেষ হওয়ার পর টেসা সিরিলকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে। পরদিন সকালে সিরিল ফোন করে টেসার খোঁজ খবর নেয় সে কেমন আছে। আর এইভাবে টেসা এবং সিরিলের বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। তারা তাদের লাভ লাইফ এনজয় করতে থাকে। একদিন সিরিল এবং টেসা একটি নাইট ক্লাবে যায়। সেখানে একটি ছেলে টেসাকে উত্ত্যক্ত করলে সিরিল তাকে বাথরুমে নিয়ে গিয়ে খুব পেটায়। তারপর তারা সেখান থেকে চলে আসে। পরদিন সকালে টেসা সিরিলকে ফোন করে, কিন্তু ফোন নট রিচেবল দেখায়। সে কারণে টেসা সিরিলের বাড়িতে আসে। কিন্তু সিরিলের বাড়িতে আসে সে দেখতে পায় তার বস হেগড়েকে। হেগড়ে বলে যে গত রাতে সিরিল যে ছেলেটিকে মেরেছিল সেই ছেলেটি হচ্ছে মিনিস্টারের সেক্রেটারির ছেলে। সে এটাও বলে যে সে সিরিলকে তার ফার্ম হাউসে লুকিয়ে রেখেছে। তারপর টেসা হেগড়ের ফোন থেকে সিরিলকে ফোন করে। সিরিল টেসাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি দুদিনের মধ্যে ওখান থেকে চলে আসবো, বাড়িতে ফিরে আসবো। এরপর যা ঘটলো তা টেসা মোটেও কল্পনা করেনি। সিরিলের বস হেগড়ে টেসাকে জোর করে ধর্ষণ করে, যা জানার পর সিরিল ভীষণ ক্ষেপে যায়। এরপর টেসার সঙ্গে যখন সিরিলের দেখা হয় তখন টেসা বলে যে যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও, আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই। এরপর সিরিলকে দেখা যায় সে টেসাকে ভীষণ ভালোবাসে। সে নিজের হাতে টেসাকে খাইয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় টেসা যখন আইসিইউতে রবিকে দেখতে যায় তখন টেসার বন্ধু ন্যান্সি টেসার কাঁধে হাত রেখে বলে যে আগে যা ঘটেছে তা তোমাকে সম্পূর্ণ ভুলে গিয়ে তোমাকে সিরিলের সঙ্গে সুখে থাকা শুরু করতে হবে। একদিন বাড়িতে যখন সিরিল রান্না করছিল তখন টেসা তাকে ভালোবেসে জড়িয়ে ধরে এবং সিরিলকে দেখা যায় যে সে কাউকে মেসেজ করছে, সি ইজ রেডি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে সিরিল কাকে এরকম মেসেজ করেছে। পরদিন সকালে ঘুম থেকে জেগে উঠে টেসা দেখতে পায় যে হেগড়ে আবার তার বাড়িতে পৌঁছে গেছে। আর সে করজোড়ে টেসার কাছে ক্ষমা চাইছে আর বলছে যে আমি একজন মেন্টাল পেশেন্ট, তাই আমি ভুল করে তোমার সঙ্গে এমন করেছি। কিন্তু একটু পরেই দেখা যায় হেগড়ে আবার পাশবিক আচরণ করে, সে টেসাকে আবার ধর্ষণ করে। হেগড়ের এই আচরণে টেসা ভয়ে দুঃখে কান্নাকাটি শুরু করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হেগড়ের সঙ্গে সিরিলের দেখা হয়েছে। আর সিরিল হেগড়েকে বলছে, আমি বলেছিলাম না টেসার সঙ্গে এরকম আচরণ না করতে। তখন হেগড়ে সিরিলকে টাকার লোভ দেখায়। একটু পরে হেগড়ে সিরিলকে বলে যে টেসাকে মেরে ফেলতে হবে। হেগড়ের মুখে এই কথা শুনে সিরিল হাসতে শুরু করে, অর্থাৎ এইসবের মাস্টার মাইন্ড ছিল সিরিল। সত্যি অবাক হয়ে যেতে হয়। সিরিল এতদিন টেসার সঙ্গে যা করছিল তা হলো ভালোবাসার নাটক। এর পরদিন টেসা ও সিরিলকে একটি রেস্টুরেন্টে দেখা যায়। সিরিল টেসাকে বলে তুমি একটু দাঁড়াও, আমি বাইকটা নিয়ে আসছি। কিন্তু সেই সময় দেখা যায় পুলিশ টেসার ব্যাগ চেক করে ড্রাগের প্যাকেট পায়। তখন টেসা বলে যে এই ড্রাগের প্যাকেটগুলো আমার নয়, কিন্তু পুলিশ মানতে নারাজ। পুলিশ টেসাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল আর টেসা শত চেঁচানো সত্ত্বেও সিরিল তার দিকে তাকিয়েও দেখে না, সে সেখান থেকে চলে যায়। টেসার দুজন বন্ধু পুলিশ স্টেশনে এসে টেসাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। টেসাকে পুলিশ অ্যারেস্ট করে রাখে লকআপে। একজন মহিলা পুলিশ অফিসার টেসাকে সুনন্দা নামক একটি প্রেগনেন্ট মহিলার সঙ্গে জেল রুম শেয়ার করে থাকতে বলে।
আর টেসাকে সে এও বলে যে সে যেন সুনন্দার দেখভাল করে। সুনন্দা যেমন ছিল বদমেজাজি তেমন দেখতে ছিল ভয়ঙ্করী। আর সে সুযোগ পেয়ে টেসাকে দিয়ে তার লেগ ম্যাসেজ করাতো, অনেক কাজ করাতো। বেচারি টেসাও এসব করতে বাধ্য হতো, তার কারণ তার কাছে অন্য কোনো অপশন ছিল না। সুনন্দা একদিন টেসাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কোনো অপরাধ করেছো? টেসা বলে যে না, সে কোনো অপরাধ করেনি। এরপর সুনন্দার সঙ্গে টেসার বন্ধুত্ব গড়ে ওঠে। সুনন্দা একদিন টেসাকে বলে যে আমি যদি মারা যাই তাহলে তুমি আমার বাচ্চার খেয়াল রাখবে। এরপর সুনন্দা টেসাকে জিজ্ঞেস করে, যে লোকটা তোমাকে ধর্ষণ করেছে তার নাম কি হেগড়ে? হেগড়ের নাম শুনে টেসা তো একেবারে অবাক হয়ে যায়। এরপর সুনন্দা টেসাকে বলে যে সিরিল এবং তার বস এই শহরে কয়েক বছর ধরে মেয়েদের উপর এইভাবে পাশবিক অত্যাচার করে আসছে। সুনন্দা টেসাকে এও বলে যে সিরিল এবং হেগড়ে দুজনে মিলে কয়েক বছর ধরে মেয়েদেরকে প্ল্যান করে ফাঁসাচ্ছে আর তাদেরকে ব্যবহার করে ছেড়ে দিচ্ছে, আর আমিও তার শিকার হয়েছি। সে টেসাকে বলে শেষবারের মতো সিরিল যে মেয়েটাকে ফাঁসিয়েছে সে নাকি একটা হসপিটালের নার্স। আর তা শুনেই টেসা একেবারে অবাক হয়ে যায়, তার কারণ টেসা তো সিরিলকে মন থেকে ভালোবাসতো, আর সিরিল তাকে একেবারে ধোঁকা দিয়েছে। তা শুনে সে ভীষণ দুঃখিত হয়। টেসা সত্যিটা জানার পর সে মনে মনে ঠিক করে নেয় যে সে এর প্রতিশোধ নেবেই। তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। পরদিন টেসার কাছে একটা চিঠি আসে, যে চিঠিটা পাঠিয়েছিল তার পেশেন্ট রবি, যে অসুস্থ এবং পঙ্গু হওয়ার কারণে হাসপাতালে ভর্তি ছিল। চিঠিতে রবি লিখেছে যে সে তার সম্পত্তির অর্ধেক পরিমাণ টেসার নামে রেজিস্ট্রি করে দিয়েছে, তার কারণ টেসা তাকে খুব ভালো ট্রিটমেন্ট করেছে, একদম মেয়ের মতো করে, যাতে সে অনেকটা সুস্থ হয়েছে। রবির পাঠানো এই চিঠি পড়ে টেসা ভীষণ খুশি হয়। পরের দৃশ্যে দেখা যায় সুনন্দার লেবার পেন শুরু হয়। তখন টেসা পুলিশদের বলে ডাক্তারকে ফোন করতে। পুলিশরা ডাক্তারকে কল করলেও কানেক্ট হয়নি। শেষ পর্যন্ত দেখা যায় টেসা নিজেই ডেলিভারির দায়িত্ব নিয়ে নেয় আর সফলভাবে ডেলিভারি করতে সক্ষম হয়। সুনন্দার একটি বাচ্চার জন্ম হয়। সুনন্দার বাচ্চা হওয়ার পর তাকে অন্য একটা রুমে শিফট করে দেওয়া হয়। পরদিন পুলিশ স্টেশনে টেসার বোন টিসা আসে আর টেসাকে সে একজন উকিলের সঙ্গে পরামর্শ করতে বলে। অন্যদিকে দেখা যায় যে পেশেন্ট রবি মারা যায়, যে ব্যাপারে টেসা একেবারেই জানতো না। ওই উকিলের আইনি সাহায্যে টেসা নির্দোষ প্রমাণিত হয় আর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এই সময় টেসার একটা কথা মনে পড়ে, সুনন্দা তাকে বলেছিল তার বন্ধু দীনেশ তার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে তাকে সাহায্য করবে। সে অনুযায়ী টেসা দীনেশের বাড়িতে যায়। গিয়ে দেখে যে দীনেশ আর কেউ নয়, সে হলো ন্যান্সির বয়ফ্রেন্ড ডিকে। টেসা ডিকে তার সঙ্গে হওয়া জঘন্য ঘটনার কাহিনী শোনায়। ডিকে টেসাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় ডিকের পরিকল্পনা মাফিক একটা মেয়ে হেগড়ের গাড়িতে উঠে পড়ে আর হেগড়ে ওই মেয়েটিকে তার ফার্ম হাউসে নিয়ে চলে আসে, যেখানে আগে থেকে অপেক্ষা করেছিল ডিকে এবং তার দলবল। ডিকের লোকজনরা হেগড়েকে ধরে ফেলে আর হেগড়ে টেসাকে দেখে তো একেবারে অবাক হয়ে যায়। হেগড়ে টেসার কাছে তার প্রাণভিক্ষা চায়, কিন্তু হেগড়ে কি আদৌ ক্ষমার যোগ্য? এরপর দেখা যায় ডিকের লোকজন একটি বিষাক্ত সাপকে পলিথিনের মধ্যে রেখে সেই পলিথিনটি হেগড়ের পায়ের সঙ্গে বেঁধে দেয়। কয়েক মিনিটের মধ্যে বিষাক্ত সাপের ছোবলে হেগড়ের যন্ত্রণাদায়ক মৃত্যু হয় আর টেসা শান্তি পায়। কিন্তু এখনো আসল শয়তান সিরিল বেঁচে ছিল। সিরিলকে মেরে ফেলার জন্য টেসা তারই হাসপাতালের কলিগ বেনির সঙ্গে দেখা করে। বেনির সঙ্গে তার দাদা বোনের মতো সম্পর্ক। বেনি ও টেসাকে সাহায্যের জন্য রাজি হয়ে যায়। ওদের পরিকল্পনা অনুসারে টেসা তার কিছু আধুনিক স্টাইলে ফটো তুলে আর সেই ফটোগুলি লুক স্মার্ট নামক একটি মডেলিং এজেন্সিতে পাঠিয়ে দেয়, যার ওনার ছিল সিরিল। বেনি সিরিলের সঙ্গে দেখা করে আর সে বলে যে এগুলো আমার বান্ধবী প্রার্থনার ছবি। সিরিলের ছবিগুলি বেশ পছন্দ হয় আর সে বেনিকে বলে যে তোমার বন্ধু প্রার্থনাকে আমার কাছে পাঠিয়ে দাও। ফাইনাল টেসা প্রার্থনার রূপ ধারণ করে সিরিলের অফিসে পৌঁছে যায়, কিন্তু সিরিল তাকে চিনতে পেরে যায় আর সে রেগে টেসাকে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। সিরিল টেসাকে বলে আমি কি এতটাই বোকা যে তুমি মেকআপ করে এলে আমি তোমাকে চিনতে পারবো না আর আজকেই তোমাকে শেষ করে ফেলবো। কিন্তু টেসা কোনরকম তার সঙ্গে তর্ক বিতর্ক না করে তাকে জড়িয়ে ধরে আর সে বলে যে আমি তোমাকে ভুলতে পারিনি, আমি তোমাকে এখনো ভালোবাসি আর আমি তোমার সঙ্গেই থাকতে চাই। ওই রাতে টেসা তার প্ল্যান অনুসারে সিরিলের সঙ্গে অন্তরঙ্গ হয়। সিরিলও এতে রাজি হয়ে যায়। বন্ধুরা, কাহিনীর মজা তো এখন পাবেন, তার কারণ যখন সকাল হলো সিরিল দেখতে পায় সে একটি বিছানার উপর শুয়ে আছে, তার হাত দুটো বাঁধা আছে আর তার সামনে বসে আছে স্বয়ং টেসা। টেসা সিরিলকে বলে কাল রাতে তোমার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার সময় আমি তোমার গোপনাঙ্গ কেটে ফেলে দিয়েছি, আজ থেকে তুমি সম্পূর্ণ নপুংসক। একটু পরেই সিরিল সেটা অনুভব করতে পারে আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে।
টেসা সিরিলকে বলে, তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করে আমাকে খেলনা হিসাবে ব্যবহার করেছো, আমার উপর ইচ্ছা মতো অত্যাচার করেছো, তাই আজকে তোমাকে সেই ফল ভোগ করতেই হবে, আর এটাই তোমার শাস্তি। টেসা যাওয়ার সময় সিরিলকে বলে, আমি কানাডা যাচ্ছি, যদি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে তুমিও কানাডা আসতে পারো। শেষ দৃশ্যে দেখা যায় টেসা ডিকেকে ফোন করে ধন্যবাদ জানায় তাকে হেল্প করার জন্য। এরপর সে কানাডার উদ্দেশ্যে রওনা দেয়। বন্ধুরা, এখানেই এই সিনেমার কাহিনী শেষ হলো। সিনেমাটির নাম 22 ফিমেল কোটিয়াম। সিনেমাটির কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।